আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি সদ্য রিলিজ প্রাপ্ত একটি ইংলিশ সাইকোলজিক্যাল সার্ভাইভাল থ্রিলার মুভিটির নাম অ্যাপেক্স, যার বাংলা অর্থ চূড়া, যেমন পাহাড়ের চূড়া। মুভিটি দেখার সময় যে বিষয়টি আমার সবচেয়ে অস্থির লেগেছে তা হলো মুভির শুরুর কয়েক মিনিটের স্টোরি দেখে মনে হয় আরে এটা তো সাধারণ একটা মুভি, সবকিছু দেখে নর্মালভাবেই এগোচ্ছে, কিন্তু 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 দিন করে কাহিনীতে এমন ধামাকা আসে, বাপরে বাপ, গা হিম করা অস্থিরতা ওই যে শুরু হয়, মুভির একদম শেষ পর্যন্ত সেই অস্থিরতা এমনভাবে বয়ে চলে যে এক সেকেন্ডের জন্য চোখ স্ক্রিন থেকে সরানোর হুঁশ পাবেন না। তো মুভির স্টোরি কি নিয়ে সেটা বলে দিলে মুভিটি দেখার সময় আসল মজাটা পাবেন না। তাই চলেন স্টোরি কি নিয়ে সেটা না বলে বরং মুভির কিছু সিন দেখিয়ে নিয়ে মুভিটি শুরু করি। মুভির শুরুতেই দেখি গহীন জঙ্গলের মাঝে একটা যুবতী মেয়েকে কে যেন এইভাবে হাত পা বেঁধে রেখেছে। মেয়েটি বুঝতে পারছে না তার সাথে এখন কি হতে চলেছে। মেয়েটি তখন ভয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকলে কিডন্যাপার এসে বলে, আরে আরে জান, কি করতেছো, শরীর ক্লান্ত হয়ে যাবে তো। এই বলে ছেলেটি জোর করে মেয়েটির মুখে কি যেন একটা জঙ্গলি ফল গুঁজে দেয়। মেয়েটি জানে না এটা কি ফল আর এটা খেলে কি হবে, বাট মেয়েটি অলরেডি ছেলেটির এতটা ভয়ঙ্কর রূপ দেখেছে যে ভয়ের ঠেলায় চুপচাপ মুখে নেয়। আর সিন কাট হয়ে কয়েক ঘন্টা পর আসলে দেখি মেয়েটি সেন্সলেস অবস্থায় এভাবে পড়ে আছে। এই সময়ের মাঝে মেয়েটির সাথে আসলে কি কি ঘটে গেছে সেই রহস্য আপনার আমার মতো এই মেয়েটিও জানে না। এদিকে জঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঠান্ডায় একটা সময় মেয়েটির সেন্স ফিরলে মেয়েটি একটু দূরে থাকা কাঠখড়ির তৈরি একটা ঘরের দিকে তাকায়। তখন ঘরের ভিতরে থেকে একজন বলে ওঠে, ভিজতে থাকো, জীবনে কষ্টের দরকার আছে শাসা। লোকটির মুখে শাসা নামটা শুনতেই মেয়েটি কেন জানে অবাক হয়ে তাকায় আর সিন ফ্ল্যাশব্যাক করে 5 মাস পিছনের ঘটনায় চলে যায়। আমরা দেখি একটা মেয়ে তার হাতের আঙ্গুলে বিশেষ গ্লু এবং বিশেষ কাপড় পেস্তেছে। মেয়েটি আর কেউ নয়, এটাই সেই শাসা। শাসা ক্লাইম্বিং করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি, এভাবে পর্বতে ওঠাকে ক্লাইম্বিং বলে। কিছু মানুষ থাকে যারা জীবনের ঝুঁকি নিয়ে এসব করে চরম লেভেলের আনন্দ বা সুখ পায়, তেমনই একজন এই শাসা। আর আপনার আমার মতো যারা এসব করা তো দূরের কথা, এসব করার কথা ভাবলেই ভয়ে কলিজা কাঁধে উঠে যায়, তেমনই একজন হচ্ছে শাসার পাশে টেন্টে শুয়ে থাকা শাসার বয়ফ্রেন্ড, নাম টম্মি। এরা দুজন আসলে পর্বতের গায়ে ঝুলন্ত টেন্ট লাগিয়ে সেটার ভিতরে অবস্থান করছে। ঘটনা হলো টম্মি ক্লাইম্বিং করতে প্রচন্ড ভয় পায়, এটা ঠিক, কিন্তু শাসা তাকে জোর করে ক্লাইম্বিং করতে নিয়ে এসেছে। তো শাসা টম্মিকে আদর করে দিয়ে বলে, টম্মি প্লিজ ওঠো, সকাল হয়ে গেছে, আবার ক্লাইম্বিং শুরু করতে হবে। কিন্তু টম্মির তো কিছুতেই এসব করতে ইচ্ছে করছে না, তাই সে বিরক্ত হতে থাকে। তখন ক্যামেরার ড্রোন শটে আসেও আমরা দেখি এটা নরওয়ে দেশের ট্রোল ওয়েল পর্বত, যা প্রায় 3600 ফুট উঁচু। তো এরা ক্লাইম্বিং শুরু করলে শাসা তো দ্রুতই উপরে যেতে থাকে, বাট টম্মি পিছিয়ে পড়ে যাচ্ছে। এটা দেখে শাসা থেমে যায় ও টম্মিকে বুইরা বলে খেপাতে থাকে। টম্মি তখন অনেক কষ্টে শাসা পর্যন্ত পৌঁছালে শাসা আদর করে দিয়ে বলে, চূড়ায় পৌঁছানোর জন্য রেডি হও। ক্যামেরা তখন পর্বতের উপরে আসলে দেখি শাসা আসলে প্রায় চূড়ায় পৌঁছে গেছে, আর একটা স্টেপ উপরে উঠলেই সফলতা। এরপর টম্মিকে রশি দিয়ে টেনে উপরে তুলবে। তো শাসার শেষ স্টেপটা ওঠার চেষ্টা করতেছে কিন্তু গেল। শাসা হাত ফসকে পড়ে যায় ও টম্মির কাছে এসে পৌঁছায়, কিন্তু শাসা দমে না গিয়ে রেগে মেগে আবার চেষ্টা শুরু করে। তো শাসা আবার উঠতেছে আর একটু, কিন্তু গেল। আবার সেই একই কাহিনী। শাসা আবার হাত ফসকে পড়ে যায় ও টম্মির কাছে এসে পৌঁছায়। শাসা জিদ করে সাথে সাথেই আবার ওঠার চেষ্টা করলে আবার সেই একইভাবে হাত ফসকে পড়ে যায়। এসব দেখে টম্মি বলে, আজকের জন্য বিরতি দাও, আগামীকাল আবার শুরু করিও। কিন্তু শাসা টম্মির কথা না শুনে জিদের উপর আবার ট্রাই করে এবং আবারও সেই একই অবস্থা। এর মাঝে আবার আকাশ খারাপ হয়ে আসে, মানে কিছুক্ষণের মাঝেই হয়তো তুফান শুরু হবে। এটা দেখে টম্মি আজকের মতো ক্লাইম্বিং স্টপ দিয়ে নিচে নামতে চায়, কিন্তু না, শাসার জিদ, সে আজকেই চূড়ায় পৌঁছাবে।
শাসার জিদের কারণে এখানে অনেক সময় অপচয় হয় ও তুফান শুরু হয়ে যায়। এরা তখন তাড়াহুড়ো করে নিচের দিকে নামতে থাকে, কারণ তুফানের কারণে যে কোনো সময় পর্বতে ধস নামতে পারে। তো টম্বি পর্বতের অনেক নিচে নেমে যেতে চাচ্ছে, কারণ সেখানে দাঁড়ানোর মতো নিরাপদ একটা স্থান আছে। কিন্তু শাসা অত নিচে নামতে কিছুতেই রাজি নয়। তাই সে পর্বতের অনেক উঁচুতেই অবস্থান নিয়ে থাকলে একটা সময় দুম করে পর্বতে ধস শুরু হয় ও পর্বতের চূড়া থেকে বিশাল তুষারখণ্ড ও পাথরখণ্ড ধসে নিচের দিকে নেমে আসে। ব্যাস, টম্বি আর নিজেকে সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পড়তে পড়তে একটা জায়গায় এসে রশিতে ঝুলে যায়। কারণ শুরুতেই তো বলেছিলাম ক্লাইম্বিংয়ের রশির অপর প্রান্ত আরেকজনের সাথে আটকানো থাকে। তো টম্বি এভাবে ঝুলে গেলে ওদিকে উপরে থাকা শাসার শরীরে তো টান পড়তে শুরু করে। শাসা চিল্লিয়ে বলে, টম্বি তাড়াতাড়ি পর্বতের গায়ে হুক করে আটকে যাও, নয়তো আমি তোমার ওজন সামলাতে পারছি না। কিন্তু টম্বি ওদিকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। লেজালা, শাসা তাহলে টম্বিকে এভাবে কতক্ষণ আটকে নিয়ে থাকবে? এদিকে টম্বির ওজনে শাসার হুকগুলোও পর্বত থেকে খুলে আসতেছে। তারপরেও শাসা টম্বির রশিটা আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এইভাবে আর কতক্ষণ? একটা সময় রশিটা ছুটে যায় ও এই গেল। টম্বি পর্বত থেকে সোজা নিচে পড়তে থাকে ও ধীরে ধীরে দৃষ্টির বাহিরেই চলে যায়। শাসা টম্বিকে হারানোর শখটা সামলে না উঠতেই আবার নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে ওঠে। তো শাসা এরপর টম্বির খোঁজে পর্বতের নিচের দিকে এসেছিল, নাকি পর্বতের চূড়ায় ওঠার জিদ পূরণ করতে পর্বতের উপরের দিকে গিয়েছিল, সেটা রহস্য হিসেবেই রেখে দিয়ে সিন চলে আসে 5 মাস পরে অস্ট্রেলিয়ার সেই নির্জন জঙ্গল এরিয়াতে, যে জঙ্গলটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আমরা দেখি গাড়িতে করে একটা মেয়ে এই নির্জন এরিয়াতে আসতেছে। মেয়েটি আর কেউ নয়, এটা শাসা। শাসার হাতে থাকা ব্রেসলেট ও কম্পাসটা আসলে শাসার বয়ফ্রেন্ড টম্বির ছিল, যা শাসা এখন স্মৃতি হিসেবে যত্নে আগলে রেখেছে। তো শাসা এখানে এসেছে কায়াকিং করতে। জানিয়ে রাখি, এমন হালকা ওজনের নৌকাগুলো নদীর স্রোতে চালানোকে কায়াকিং বলে। তো শাসা তার গাড়িটা পাহাড়ের একটা চূড়ায় পার্কিং করে ও এই নির্জন জঙ্গলের মাঝে একাই পুরো রাত কাটাতে থাকে। প্ল্যান হলো সকাল থেকে কায়াকিং শুরু করবে। তো সকাল হলে শাসা এই জঙ্গলে ঢোকার পারমিশন নেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে আসে। অফিসার শাসাকে একা দেখে বলে, একা জঙ্গলে যাবেন না, কারণ এই জঙ্গল খুবই ভয়ঙ্কর। এই যাবৎ বহু লোক এই জঙ্গলে হারিয়ে গেছে, যাদের আজ পর্যন্ত সন্ধান মেলেনি। শাসা অফিসারের কথায় গুরুত্ব না দিয়ে আপন মনে ফর্ম পূরণ করে। এরপর প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য পেট্রোল পাম্পের নিকটে থাকা একটা সুপার শপে আসে। কিন্তু শাসার শপে আসতেই ভিতরে থাকা কিছু স্থানীয় ছেলেপেলের কুনজর শাসার উপরে পড়ে ও তারা শাসার শরীরে হাত দেওয়ার জন্য নানা সুযোগ খুঁজতে শুরু করে। এমন সময় শপে বেন নামের আরেকটা ছেলে আসে, যে নিজের বানানো শুকনো মাংসের শুটকি বিক্রি করতে এসেছে। কিন্তু শপকিপার নিতে আগ্রহী না হয়ে বলে, তোমার আগের দিয়ে যাওয়া প্যাকেটগুলোই দেখো, এখনো পড়ে আছে, কেউ কিনছে না। বেন বলে, তুমি নিজে একটু খেয়ে দেখো, অনেক টেস্টি। শাসা দূর থেকে এসব দেখছিল। তো শাসা কেনাকাটা শেষ করে চলে যেতে ধরলে বখাটে ছেলে দুইজন শাসাকে ঘিরে ধরে নোংরামি শুরু করে। তখন পাশ থেকে বেন বলে ওঠে, ভাই, মেয়েটিকে অযথা কেন ডিস্টার্ব করছিস, ওকে যেতে দে। ছেলেগুলো তখন পিছু হটলে পাশা কাউন্টারে বিল দিতে আসে। তখন বেন বলে, ওদের পক্ষ থেকে আমি সরি বলতেছি, আপনি আমাদের এলাকাতে ঘুরতে এসেছেন মানে আপনি আমাদের অতিথি। শাসা বেনের এমন কমল আচরণে খুশি হয়ে যায় ও বেন চলে গেলে বেনের বিক্রি করা শুকনো মাংসের শুটকির একটা প্যাকেটও কেনে। তো শাসা বের হয়ে গাড়িতে ওঠে ও কোন পথে জঙ্গলে যাবে সেটা দেখার জন্য ম্যাপ বের করে, বাট কিছুতেই রাস্তা বুঝতে পারছে না। সেই সময় বেনও চলে যাচ্ছিল। শাসা বেনকে ডাক দিয়ে বলে, আমি গ্র্যান্ড আইন ন্যারো যেতে চাই, কোন রাস্তায় যাব? বেন কাছে এসে বলে, সহজ রাস্তা বলবো নাকি কঠিন? শাসা বলে, যেটা ভালো মনে হয়। তখন বেন সহজ রাস্তাটাই বলে। শাসা বলে, আরে এটা তো বেশ সোজা রাস্তা। বেন বলে, চলো এবার কঠিন রাস্তাটা বলি। এই বলে ম্যাপে একটা আঁকাবাঁকা রাস্তা দেখিয়ে বলে, তুমি যদি এদিক দিয়ে যাও তো রাস্তাটা বেশ কঠিন, বাট তুমি কষ্ট করে এখানে পৌঁছালে একটা অসাধারণ ক্যাম্পিং এরিয়া পাবে, যা অনেক লোকেই জানে না, বাট লোকেশনটা অসাধারণ। শাসা তখন এই কঠিন রাস্তাটাই বেছে নেয় ও গাড়ি স্টার্ট দেয়। বেন বলে, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো, কারণ তুমি যে রাস্তাটা বেছে নিয়েছো এই রাস্তাটা বেশ ভয়ঙ্কর। শাসা বলে, ঠিক আছে, আমার দেরি হচ্ছে, বাই। এই বলে শাসা গাড়ি নিয়ে চলতে শুরু করে ও অনেক আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে ফাইনালি সন্ধ্যার আগে সেখানে পৌঁছায়। শাসা সিদ্ধান্ত নেয় আজকে রাতটা এখানেই গাড়িতে কাটাবে ও সকাল থেকে কায়াকিং শুরু করবে। তো শাসা ঘুমানোর প্রস্তুতি স্বরূপ হাতে থাকা টম্বির ব্রেসলেটটা খুলে ব্যাগে রাখে ও পেপার স্প্রে, যাকে বাংলায় বললে মরিচের গুঁড়ার স্প্রেটা হাতে নিয়ে ঘুমানোর জন্য গাড়িতে ঢোকে। এরপর ঘুমানোর ট্রাই করতেছে, হঠাৎ একটা ছেলে শাসার গাড়ির জানালার পাশে এসে দাঁড়ায়। ছেলেটি আর কেউ নয়, এটা সুপার শপের সেই বখাটে ছেলেগুলোর মাঝে একজন। ছেলেটি গাড়ির জানালায় নক করলে শাসা তো চমকে যায়। ছেলেটি বলে,
জানালা খোলো, কথা আছে। কিন্তু সাশা কিছুতেই জানালা না খুললে ছেলেটি কেন জানি চুপচাপ জানালার পাশ থেকে চলে যায়। সাশা ভয়ে পেপার স্প্রের বোতলটা হাতে নিয়ে গাড়ির ভিতরে চুপ করে থাকলে বুঝতে পারে বাহিরে আরো অনেক ছেলে ছিল, বাট তারা চলে যাচ্ছে। এটা দেখে সাশার ভয় কেটে যায় ও সিন চলে আসে সকালে। সাশা তার গাড়ির উপর থেকে কায়াকিং করার নৌকাটা নামায়। নৌকাটা নদীর তীরে এনে সেটাতে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে থাকে। প্ল্যান হলো সে গাড়িটা এখানেই রেখে নৌকাটা নিয়ে কায়াকিং করতে করতে যতদূর মন চাই চলে যাবে ও আবার সন্ধ্যা নামার আগেই এখানে ফিরে আসবে। তো শুরু হয়ে যায় সাশার কায়াকিং। তো সাশা মনের আনন্দের সামনে যে রাস্তা পেয়েছে বা যেদিকে যেতে মন চেয়েছে সেদিক দিয়েই তো ছুটে এসেছে। আর এটা করতে গিয়ে সাশা নিজের অজান্তে এমন একটা ভয়ঙ্কর ও রহস্যময় জায়গাতে এসে পড়েছে যেখানে সে দেখে একটা ছোট্ট আস্তানার মতো জায়গায় একটা পরিবারের ফটো ও পরিত্যক্ত কিছু ব্যাগ ঝুলে আছে। দেখে মনে হচ্ছে তারাও সাশার মতোই এখানে এসেছিল, বাট যেভাবে তাদের ফটো ও প্রয়োজনীয় ব্যাগপত্র পরিত্যক্তভাবে ঝুলে আছে তাতে মনে হচ্ছে না যে তারা এখান থেকে ফিরতে পেরেছে। এটা দেখে তো সাশার কলিজা শুকিয়ে যায়। সে নদী থেকে উঠে টম্বির সেই কম্পাসের দিক বোঝার ট্রাই করে, বাট কম্পাসও কাজ করছে না। লেজালা, কম্পাস কাজ না করলে তো দিক বোঝা যাবে না, আর দিক বোঝা না গেলে তো ফেরা সম্ভব না। এভাবেই রাত নেমে আসে ও সাশা বাধ্য হয়ে এখানেই টেন্ট লাগিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তো সাশা তার ভেজা সুইমিং স্যুট ও ব্যাগটা টেন্টের পাশের একটা গাছের ডালে ঝুলিয়ে রেখে ক্ষুধাই বেনের সেই শুকনো মাংসের শুটকি খেলে দেখে সেটা বেশ ভালোই টেস্টি। এরপর রাত গভীর হতে থাকে ও সিন রাত পেরিয়ে সকালে আসে। সাশা টেন্টে ঘুমাচ্ছিল, হঠাৎ ভয়ঙ্কর একটা আওয়াজে তার ঘুম ভাঙে। সাশা রীতিমতো ভয় পায় ও ঘটনাটা বোঝার জন্য টেন্টের বাহিরে আসলে একই গাছের ডালে রাখা তার সুইমিং স্যুট ও ব্যাগ দুইটাই নেই। হোয়াট? সাশা অবাক হয়ে টেন্টের ভিতরে খোঁজার জন্য আসতেই একই ভিতরে বিস্তর সাপ ঘুরে বেড়াচ্ছে। সাশা তো আটকে ওঠে। সে ভেবে পাচ্ছে না তার সাথে হচ্ছেটা কি। তার প্রয়োজনীয় সকল জিনিসপত্র ও ব্যাগ কে নিয়ে গেল, আর এই সাপটাই বা হঠাৎ কই থেকে আসলো। তো যাই হোক, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, তাকে এখান থেকে ফিরতে হবে। আর সৌভাগ্য যে তার নৌকাটা হারায়নি, তাই সাশা নৌকা নিয়েই এখান থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজতেছে। চলতে চলতে সাশা এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে নদীর পাশে একটা ঘাট ও সেই ঘাটে থাকা গাছের ডালে দড়ি ঝোলানো আছে, যা দেখে মনে হচ্ছে এখানে মানুষের চলাচল আছে। ব্যাস, সাশা তাড়াহুড়ো করে নৌকাটা থামায় ও আশেপাশে থাকা সেই বসতিটা খুঁজতে শুরু করে যারা এখানে গোসল করতে আসে। তো খুঁজতে খুঁজতে সাশা অবশেষে একটা কাঠখড়ির তৈরি ঘর দেখতে পায়। সাশা কাছে গিয়ে বলে, হ্যালো, কেউ কি আছেন? কিন্তু কারো সাড়া মেলে না। সাশা দেখে ঘরের সামনে একটা চুলা আছে যেখানে আগুন জ্বলছে, তার মানে এই ঘরের লোকটা আশেপাশে আছে। সাশা তখন দূরে একটা লোককে দেখতে পেয়ে ডাক দিলে, একে, এটা তো বেন। তো বেন বলে, আমাকে চিনতে পেরেছো? ওই যে পেট্রোল পাম্পে দেখা হয়েছিল। সাশা বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে। ছেলেটি বলে, আমার নাম বেন। সাশা বলে, আমার নাম সাশা। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন এদের দুজনের মাঝে অনেক লম্বা একটা আলাপ হতে চলেছে। আলাপে বলা প্রতিটি কথা পুরো মুভির রহস্য বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি প্রতিটি কথাই তুলে ধরবো, এতে প্লিজ বিরক্ত হবেন না। তো বেন খুশি হয়ে বলে, এই এলাকাটা ঘুরেছ, কেমন লাগলো? অসাধারণ না? সাশা বলে, হ্যাঁ অসাধারণ, বাট কে জানি আমার জিনিসপত্র চুরি করেছে, আমার ফোন, আমার খাবার, আমার ব্যাগ, সব কিছু। এটা শুনে বেন আফসোস করে ও বলে, আসলে জঙ্গলে অনেক বাদর আছে, তো বাদরগুলো এসব করে থাকে। তবে টেনশন করো না, আমার কাছে প্রয়োজনীয় সকল জিনিসপত্রই আছে, তুমি চাও তো নিতে পারো। এটা শুনে সাশা ভীষণ খুশি হয়। বেন বলে, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, চলো কিছু খেতে দিচ্ছি। সাশা তখন চুলার পাশে বসে পড়লে দেখে চুলাতে মাংসের শুটকি তৈরির কাজ চলতেছে। সাশা বলে, এগুলো তাহলে তুমি বানাও? বেন বলে, হ্যাঁ, একাই মাংস কাটি, শুকাই, কয়েক সপ্তাহের জন্য ঝুলিয়ে রাখি। সাশা বলে, আমি তোমার মাংসের শুটকি খেয়েছি, অনেক টেস্টি। কি সত্যি তুমি জানোস খেয়েছো? হ্যাঁ, বাট তুমি এটার নাম জানোস কেন রেখেছো? আসলে এটা আমার মায়ের নাম। ওয়াও, তুমি তোমার মায়ের নামে নামকরণ করেছো? তোমার মা বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতো। কথাটা শুনতেই বেন কেন জানি থমকে যায় ও টপিক চেঞ্জ করে। পাশা বলে, তুমি কি এখানকার? বেন বলে, না, তবে সপ্তাহে যদি এখানে এসে নদীতে একবার না গোসল করি তো অশান্তি লাগে। সাশা বলে, তোমার বাসা অস্ট্রেলিয়ার কোথায়? বেন বলে, আসলে আমি অস্ট্রেলিয়ার নই, আমার দেশ অস্ট্রেলিয়ার মতো অত সুন্দরও নয়। সাশা বলে, আমি আইডিয়া করি, তোমার বাসা ব্রিটেনে, তাই না?
কথাটা শুনতেই বেন কেন জানি আবার থমকে যায়, ও টপিক চেঞ্জ করে বলে, তুমি কবে থেকে কায়াকিং শুরু করেছো? সাশা বলে, এই তো কিছুদিন হচ্ছে, আসলে আমি সব কিছুই ট্রাই করি। বেন বলে, কিন্তু তোমার হৃদয় তো পর্বতে আটকে আছে, তাই না? কথাটা শুনে সাশা কেন জানি মনে মনে হাসে। বেন বলে, আমি তাহলে ঠিক আইডিয়া করেছি, তো তুমি পর্বত ছেড়ে নদীতে কেন? সাশা বলে, পর্বতের প্রতি আমার ভালো লাগা শেষ হয়ে গেছে। বেন বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে পর্বত তোমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে, কি ঠিক বলেছি না? কথাটা শুনে সাশা ইমোশনাল হয়ে গেলে বেন বলে, সরি, আমি আসলে মজা করছিলাম, ভাবিনি তুমি কষ্ট পাবে। আসলে একাকিত্বে ভোগা লোকগুলো এমনই হয়, ভুলে যায় অন্যদের সাথে কিভাবে ভদ্র আচরণ করতে হয়। তো আলাপের সেই শুরুতেই বেনের উপর সাশার মনে একটা সন্দেহ শুরু হয়েছিল, আর সেই সন্দেহটা সত্য কিনা সেটা যাচাই করার জন্যই আসলে সাশা এতক্ষণ ধরে বেনের সাথে আলাপ করছিল। তো সাশা যেই না কনফার্ম হয়ে গেছে তার সন্দেহ সত্য, ব্যাস সাশা বিপদ বুঝতে পেরে তাড়াহুড়ো করে বাইজা নিয়ে চলে যেতে ধরে। বেন তখন থামানোর জন্য হাত বাড়াতেই সাশা বেনের হাতে টম্বির সেই ব্রেসলেটটা দেখে থমকে যায়, কারণ এটা তো সাশার ব্যাগে ছিল, যে ব্যাগটা চুরি হয়েছে। তাহলে কি বেন? এদিকে বেন বুঝে যায় সে ধরা খেয়ে গেছে, তাই সে বলে, ও সরি, পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি, ফেরত দিব। সাশা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না আমার দেরি হচ্ছে, চলে যাই। বেন বলে, আরে তোমার ব্যাগ তো নিয়ে যাও। এই বলে বেন ব্যাগটা বের করে সাশার দিকে ছুঁড়ে মারে। সাশা তো ভয়ে কাঁপতেছে। ব্যাস এবার আসল ধামাকা শুরু। বেন ভয়ঙ্কর রূপে একটা তীর ধনুক ও একটা সাউন্ড বক্স হাতে বের হয়। এরপর সাউন্ড বক্সটা সাইডে রেখে একটা মিউজিক প্লে করে সাশাকে বলে, শুধু তোমার ফোনটা আমার কাছে রেখে দিয়ে তোমার আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র তোমার ব্যাগে ভরে দিয়েছি, যাতে টক্কর বরাবর হয় ও শিকার করে মজা পাই। তো কি জুতো পরে আছো দেখি? গুড, এটা পরে ভালো দৌড়াতে পারবে। এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই মিউজিক শেষ হতে হতে দৌড়ে যত দূর পালাতে পারো পালাও, ঠিক আছে? সাশা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। বেন বলে, ভয় পাচ্ছ কেন? তোমার না রিস্ক নেওয়া খুব পছন্দ, রিস্ক নিতে খুব মজা পাও? সাশা তো রীতিমতো থমেরে আছে, তার কোনো হুঁশ নেই সে কি করবে। এদিকে বেন মিউজিকের তালে তালে সাইকোর মতো দুলতে শুরু করে, ও মিউজিকের সাথে সুর মিলিয়ে চিল্লিয়ে উঠলে সাশার দুম করে হুঁশ ফেরে। সাশা ভয়ে কোনো মতে নিচু হয়ে ব্যাগটা নিয়েই দে দৌড়। All these studs and your duds and your ladies are fly. তো সাশা প্রাণপণে চেষ্টা করতেছে মিউজিক শেষ হতে হতে যেভাবেই হোক এই এলাকাটা ছাড়তে হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। বাট সাশা নৌকাতে উঠে কেবল জ্যাকেট পরতেই শুনতে পাই মিউজিক শেষ হয়ে গেল। সাশা তো রীতিমতো থমেরে যায়। এদিকে মিউজিক শেষ হয়েছে, তাই বেন সাশাকে ধরার জন্য দৌড় শুরু করে। এখন প্রসঙ্গ, বেন সাশার কাছে পৌঁছাতে পৌঁছাতে সাশা কি পালাতে পারবে? শুরু হয়ে যায় সাশার প্রাণপণ সংগ্রাম। পানিতে ডোবার কারণে নৌকাটা সাশার থেকে হাতছাড়া হয়ে গেলে সাশা কোনো রকমে নিজের জীবন বাঁচাতে ব্যাগটা নিয়ে সাঁতরে নদীর কিনারার দিকে যায়। এরপর নদীর কিনারাতে উঠতেই সাশা বমি করে দেয়। তো বেন সাশাকে আত্মরক্ষার জন্য যে জ্যাকেট ও স্যুট দিয়েছিল, সাশা সেগুলো খুলে নদীতে ফেলে দিয়ে শুধু তার ব্যাগটা নিয়ে জঙ্গলের মাঝে ঢুকে পড়ে। উদ্দেশ্য হলো সে জঙ্গলের মাঝের এলোমেলো পথ দিয়ে পালাবে, যাতে বেন তাকে কিছুতেই খুঁজে না পায়। তো সাশা সেভাবেই পালাচ্ছিল। হঠাৎ দূরে কিছু লোকের কথা শুনতে পায়। কথাগুলো শুনে বুঝতে পারে দূরে বেশ কিছু লোক ঘুরতে এসেছে। সাশা যেন হাঁপ ছেড়ে বাঁচে ও সাহায্যের জন্য সেদিকে রওনা দেয়। অনেক উঁচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে সাশা সেখানে গিয়ে পৌঁছাতেই কে যেন এখানে একটা মোবাইলে এসব ভিডিও প্লে দিয়ে রেখেছে। আর হ্যাঁ, সেই ভিডিওতে একটা পরিবারকে কায়াকিং করতে দেখা যাচ্ছে এবং লোকেশনটা এই জঙ্গলেরই। কিন্তু প্রশ্ন হলো, কে এই ভিডিওটা করেছে এবং এই মোবাইলটাই বা কার? এমন সময় সেই পরিবারের লোকজন ক্যামেরাম্যানের দিকে তাকাতেই যেই না বলে ওঠে, হাই বেন, কেমন আছো? ব্যাস সাশা বুঝে যায় এটা বেনের মোবাইল। ঠিক তখনই সাশা অবশেষে নদীতে পড়ে যায় ও ভেসে উঠলে দেখে পানির স্রোত বেনের এরিয়ার দিকে যাচ্ছে। তাই সাশা স্রোতের বিপরীতে সাঁতরে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু না, পানির স্রোত সাশাকে ঠেলে স্রোতের দিকেই বয়ে নিয়ে যেতে থাকে।
সাশা পানির স্রোতে ফাইনালি যে এরিয়াতে এসে পড়েছে এটা অনেকটাই সেফ মনে হচ্ছে, কারণ দুই দিকে দুটি বিশাল উঁচু পাথরের পাহাড় আর তার মাঝখান দিয়ে চিকন গলি। সাশা তখন লুকানোর জন্য এদিকেই এগিয়ে যায় ও পাথরের আড়ালে একটা জায়গায় গিয়ে নদী থেকে ওঠে। সাশার পা তীরের আঘাতে আহত হয়েছে, সাথে ফোনটাও। সাশা তাড়াহুড়ো করে ব্যাগটা খোলে এটা দেখার জন্য যে ব্যাগে কি কি আছে। তো একটা টি শার্ট আছে যা পরে নাই, একটা বাইনোকুলার আছে ও একটা চকলেট আছে। সাশা চকলেটটা খেয়ে নেয়, পানি ছিল পানিও খেয়ে নেয়। এরপর দেখে যাক ব্যাগে তার সেই পেপার স্প্রেটাও আছে। এটা সে ব্যাগের ভিতরে না রেখে বরং ব্যাগের বাহিরে সাইড পকেটে রাখে যাতে চট করে বের করতে পারে। এরপর সাশা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার পালানোর মিশন শুরু করে। তো সাশা এতক্ষণে ভাবছিল সে এই বিশাল পাথরগুলো বেয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠতে পারলেই এই বিপদ থেকে মুক্তি পাবে, কিন্তু সে তো উপরে উঠে রীতিমতো অবাক। চারিদিকে যতদূর চোখ যায় হয় গহীন জঙ্গল নয়তো শুধু পাহাড় আর পাহাড়। সাশার শরীর যতটা ক্লান্ত তাতে হেঁটে এই জঙ্গল পাড়ি দেওয়া কিছুতেই সম্ভব না। তারপরেও সাশা হাঁটা শুরু করে, কিন্তু কিছু পথে যেতেই সাশা দূরে কিছু একটা দেখতে পায়। বাইনোকুলার দিয়ে দেখলে দেখে দূরে নদীর ঘাটে একটা নৌকা দেখা যাচ্ছে। সাশা যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ নৌকাটা পর্যন্ত পৌঁছাতে পারলেই কাজ হয়ে যাবে। এটা ভেবে সাশা খুশি হতেই যাচ্ছে, এমন সময় নৌকাটি থেকে একটু দূরে বেনকে দেখতে পায়। লেজালা সাশা তখন লুকিয়ে বাইনোকুলার দিয়ে বেনের দিকে তাকাতেই বেন এমন দুষ্টু হাসি দেয়, মানে বেন দূর থেকে সাশাকে দেখে ফেলেছে। এই রে কাম সারছে। সাশা তাড়াহুড়ো করে একটা বিশাল পাথরখণ্ডের ফাটলের ভিতরে নেমে পড়ে ও সেখানে লুকিয়ে পড়ার চেষ্টা শুরু করে। ওদিকে বেন ও সাশার খোঁজে দ্রুত এদিকেই ছুটে আসতেছে। তো বেন সাশার এরিয়াতে পৌঁছে এমন একটা ভয়ঙ্কর চিৎকার দিলে ভয়ে সাশার তো আত্মা কেঁপে ওঠে। এরপর যা হয় দেখতে থাকুন। তো বেন সাশাকে খুঁজে না পেয়ে চলে গেলে সাশা একটু পর এই গুহা থেকে বের হয় ও আবার বাইনোকুলার দিয়ে দেখে সেই নৌকাটা এখনো আছে কিনা। তো দেখে হ্যাঁ আছে, কিন্তু 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 বেন নৌকাটা থেকে একটু দূরেই নদীতে গোসল করতেছে। এখন এই ফাঁদ থেকে উদ্ধার পেতে নৌকাটা তো যে কোনো মূল্যে দরকার। ওদিকে নৌকা নিতে গেলে যদি বেন দেখে ফেলে তাহলেও তো নির্ঘাত মৃত্যু, বাট আর কোনো উপায়ও নেই। তাই সাশা লাইফ রিস্ক নিয়ে লুকিয়ে নদীতে নেমে পড়ে ও অনেক কষ্টে পানির নিচ দিয়ে ফাইনালি নৌকার কাছে এসে পৌঁছায়। তো নৌকাটা রশি দিয়ে তীরে বাঁধা আছে। সাশা লুকিয়ে নৌকা থেকে সেই রশিটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলছে না। সাশা তখন রশির অপর প্রান্তটি খোলার জন্য খুঁটির কাছে আসতেই এই গেল। সাশা কষ্টে চিল্লিয়ে উঠেছে, কারণ বেন পানির নিচে একটা ফাঁদ পেতে রেখেছিল যা সাশার পায়ে আটকে গেছে। ওদিকে বেন চিৎকারটা শুনতে পেরে তাড়াহুড়ো করে এদিকে ছুটে আসতেছে, আর সাশা ফাঁদটা পা থেকে খোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বেন সাশার পায়ে থাকা শেকলটা টেনে সাশাকে কাছে আনতে এলে সাশা বেনের চোখে পেপার স্প্রে মেরে দেয়। এরপর তো সাশার হাতে এখন হাতিয়ার হিসেবে জাস্ট পেপার স্প্রে, আর ওদিকে বেন দূর থেকে সাশার দিকে তীর ধনুক ধরে আছে। সাশা বুঝে যায় এখন পেপার স্প্রে আর কোনো কাজে আসবে না, তাই সাশা হার মেনে পেপার স্প্রেটা ফেলে দিলে বেন এবার সাশার পায়ে আটকে থাকা ফাঁদটা খুলে দেয়। সাশা উঠে বসে ও বলে, তুমি আমার সাথে কি খেল শুরু করেছো? বেন বলে, এ কোনো খেল নয়, এটা ধারাবাহিক সংস্কৃতি। এরপর সিন কাট হলে দেখি সাশাকে বেন এভাবে হাত পা বেঁধে রেখেছে, আর এই সিনটাই আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। তো সাশা এরপর বৃষ্টিতে ভিজে সারা রাত কাটিয়ে দিলে সকালবেলা দেখি বেন সাশার হাত পা বেঁধে নৌকাতে তুলে কোথায় জানি নিয়ে যাচ্ছে। সাশা বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য বের হয়েছে, তাই সাশা বলে, বেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বেন বলে, পরে জানতে পারবে। সাশা বলে, কেন? এবার আমাকে তোমার গেমের রুলস জানাবে না? এসব বলতে বলতে সাশা লক্ষ্য করে তার পায়ের কাছে লোহার মতো কি যেন একটা পড়ে আছে। সাশা তখন আলাপ করতে করতে লুকিয়ে পা দিয়ে সেটা নিজের কাছে এগিয়ে আনে। এরপর হালকা নিচু হয়ে চুপি চুপি সেটা হাতে নিতেই যাবে, কিন্তু গেল। বেন দেখে ফেলে ও সাশাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। সাশার হাত তো দড়ি দিয়ে বাঁধা আছে, যে দড়ির অপর প্রান্ত নৌকাতে বাঁধা আছে। ব্যাস, বেন নৌকা চালাতে শুরু করে।
বেন এই ভয়ঙ্কর গোপন এরিয়াতে এসে নৌকা থামায় ও সাশাকে এইভাবে হাত বাঁধা অবস্থায় টেনে আরও গোপন একটা এরিয়াতে নিয়ে আসে। সাশা পাশে তাকালে দেখে পাশে অনেক গভীর একটা গুহা। এদিকে বেন ব্যাগ থেকে এগুলো বের করে দিলে সাশা বলে, এগুলো কেন? বেন বলে, এগুলো পরে নে, নিচে নামতে হবে। সাশা বুঝতে পারছে না এই ভয়ঙ্কর গুহার ভিতরে কি আছে। তো সাশা ও বেন গুহায় নামতে শুরু করে। গুহার নিচে এক কোমর পানি। বেন পানিতে নেমে হাঁটতে শুরু করে ও কিছু দূর গিয়ে সিঁড়ি বেয়ে আবার অন্য একটা গুহায় ঢুকে পড়ে। এরপর সেটা দিয়ে আরও এগোতে থাকলে এমন একটা গোপন জায়গায় পৌঁছায় যেখানে দুর্গন্ধে সাশার বমি আসতে শুরু করে। সাশা নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই যা দেখে তা দেখে সাশার জন্য পায়ের নিচ থেকে জমিন সরে যায়। এই লাশগুলোকে চিনতে পারছেন? ওই যে বেনের ধারণ করা একটা ভিডিওতে যে পরিবারকে এই জঙ্গলে কায়াকিং করতে দেখেছিলাম না, এগুলো তাদের লাশ। তার মানে বেন এদেরকে হত্যা করে এখানে এভাবে রেখেছে আর সাশাকেও এখানে আনলো, মানে সাশার সাথেও এখন এটাই হতে চলেছে। বেন লাশগুলোকে দেখিয়ে সাশাকে বলে, শালা এরা খুব সহজেই হার মেনে নিয়েছিল, তাই তেমন মজা পায়নি, তবে তুমি কিন্তু পুরো আলাদা, বেশ মজা দিয়েছো। সাশা তো মৃত্যু ভয়ে থরথর করে কাঁপতেছে। বেন বলে, লাশগুলোকে এখানে কেন রেখেছি জানো? কারণ এই জায়গাটা প্রাকৃতিকভাবে ফ্রিজের মতো, মাসের পর মাস মাংসগুলো তাজা থাকে। এটা শুনতেই সাশা মুহূর্তের মাঝে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ বেনের বিক্রি করার শুকনো মাংসের শুটকিগুলো কি তাহলে? সাশা পাশে তাকালে দেখে হ্যাঁ, মাংস কেটে কেটে সেগুলো শুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ও আরেক পাশে সেগুলোর প্যাকেজিংও করা হয়। ব্যাস, সাশা হাউমাউ করে কেঁদে ওঠে ও পালানোর চেষ্টা শুরু করলে বেন সাশাকে ধরে এনে সাশার জুতা টুতা খুলতে শুরু করে। সাশা বুঝে যায় আর কয়েক মিনিটের মাঝেই তার মৃত্যু নিশ্চিত, তার বাঁচার কোনো উপায় নেই। তাই সাশা অসহায় চোখে বেনের দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারছি লাইফে তুমি বড় কোনো মানসিক আঘাত পেয়েছো, কেউ তোমাকে অনেক বড় কোনো কষ্ট দিয়েছে যার কারণে তুমি এমন হয়ে গেছো, কিন্তু তুমি যা করছো সেটা কি ঠিক করছো? বেন সাশার কথায় কান না দিয়ে আপন মনে মুখের ভিতরে হাত দিয়ে কি যেন বের করে। সাশা তো বুঝতে পারছে না কি করলো। এরপর সাশা যখন বেনের হাতের দিকে তাকায়, ও মাই গড, বেন তার পুরো দাঁতের বাটিটাই খুলে ফেলেছে। এরপর বেন যখন হা করে, বাপরে বাপ, কি সিন মাইরি। তো বেন সাশার হাতের আঙ্গুলগুলো মুখের ভিতরে নিয়ে এখন কামড় বসাবে। সাশা যেই না বলে, প্লিজ এমনটা করো না, দুম করে বেন থেমে যায়ও কেন জানি দুম করে কোথাও হারিয়ে যায়। এরপর আর কোনো খবর নেই। সাশা তো বুঝতে পারছে না বেনের কি হলো আর কোথায় চলে গেল। এদিকে সাশার তো হাত পা সব শেকল দিয়ে বাঁধা, তাই বেন যদি এখান থেকে চলেও যায় তো সাশা না খেয়ে মারা যাবে। তাই সাশা ভয়ে বেন বেন বলে ডাকতে থাকে, বাট কোনো সাড়া নেই। সাশা তখন পাশে থাকে বেন ও তার মায়ের ফটোটা দেখছে। দুম করে বেন সামনে ছুটে আসে ও তো বেন সাশাকে এভাবে ঝুলিয়ে ফেলে, মানে এটাই লাস্ট স্টেপ। এরপর সাশা খতম। বাট বেন কেন জানি শেষ মুহূর্তে সাশাকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায় ও কি যেন ভেবে সাশার কাছে এসে শেষবারের মতো সাশাকে জড়িয়ে ধরে। এই সুযোগে সাশা ধ্যান করে হামলা শুরু করে। তো সাশা দৌড়ে গিয়ে পানির স্রোতে ঝাঁপ দিলে পেছন পেছন বেনও পানিতে ঝাঁপ দেয়। এরপর সাশার হাতে যে শেকল লাগানো আছে সেটার আরেক প্রান্ত বেনের কোমরে লাগানো আছে। এদিকে বেন তো জ্ঞান হারিয়ে পানির নিচে একটা গাছের গুঁড়ির সাথে আটকে গেছে, আর এটার জন্য সাশাও আর কিছুতেই পানির উপর পর্যন্ত মাথা বের করতে পারছে না, কারণ শেকল অত লম্বা হচ্ছে না। লেজালা, এখন বেনকে উদ্ধার করা ছাড়া তো নিজের জীবন বাঁচতেছে না। এদিকে সাশার দমও ফুরিয়ে আসতেছে। সাশার দম আটকে মরতে মরতে কোনো রকমে পানিতে মাথা বের করে ফেলে। এরপর তো সাশা মরলো অবস্থা। ঠিক সেই মুহূর্তে এসে সাশার ফেসের দিকে তাকিয়ে বেন কেন জানি দুম করে গলাটা ছেড়ে দেয় ও ইমোশনাল হয়ে বলে, তুমি ঠিক আছো? সাশা তখন দুম করে আবার বেনের উপর আক্রমণ শুরু করে।
तूने मेरी टांग तोड़ दी। তো একদিকে বেন পা ভেঙে পড়ে থেকে কষ্টে চিৎকার করতে থাকে, অপরদিকে শাসাও মুমূর্ষু অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে। আর দুজনেই একটা শেকলের দুই প্রান্তে বাঁধা, যেই শেকলের তালা চাবি বেনের কাছে আছে। তো দুজনে এভাবেই পড়ে থাকতে থাকতে একটা সময় রাত নেমে আসে, ওইভাবেই পুরো রাত কেটে যায়। সকালবেলা দুজনেরই এমন অবস্থা যে খুব দ্রুত দুজনকে এখান থেকে উদ্ধার হতে হবে, নয়তো দুজনেই মারা পড়বে। শাসা মারা পড়বে ক্ষুধায়, আর বেন মারা পড়বে ইনফেকশনে। কারণ শাসা বেনের বাঁ পা ভেঙে দিয়েছিল, যেটাতে পচন শুরু হয়েছে, ও মাছি পড়তেছে। শাসা বেনকে বলে এদিকে হেঁটে ফিরতে কতদিন লাগবে? বেন রেগে বেগে বলে 6 দিন। শাসার সামনে বিশাল একটা পাহাড় দেখিয়ে বলে যদি এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারি তাহলে। বেন বলে তাহলে 1 দিন। এটা শুনে শাসা বলে তাহলে তো যে কোনো মূল্যে এই পাহাড়ে উঠতেই হবে, সেটা হয়তো তোমাকে সাথে নিয়ে এক্ষুনি, নয়তো তোমার মৃত্যুর পর একা। বেন রেগে বেগে বলে একা মানে? আমি তোকে কখনোই একা উঠতে দিব না। শাসা বলে ঠিক আছে চলো তাহলে দুজন মিলেই উঠি। এই বলে শাসা বেনের কাছে আসতে ধরলে বেন ভয়ে শাসার দিকে চাকু ধরে। বেন আসলে ভয় পাচ্ছে, শাসা হয়তো কৌশলে বেনের কোমর থেকে শিকলটা খুলে নিবে ও একাই পালিয়ে যাবে। শাসা বলে দেখো এমন করলে তোমাকে এখানেই পচে মরতে হবে, আমার হাতের শিকলটা খুলে দাও যাতে আমি তোমাকে পাহাড়ে ওঠার জন্য রেডি করতে পারি। শাসার উপর বেনের কিছুতেই বিশ্বাস আসছে না, তাই বেন বলে এক্ষুনি নয়, পাহাড়ের কাছে গিয়ে খুলে দেব। তো দুজনে পাহাড়ের কাছে এসে পাহাড়ে ওঠার জন্য রেডি হতে থাকে। এখন শাসার হাতের শিকলটা খোলার পালা, নয়তো শাসা পাহাড়ে উঠবে কি করে। তখন বেন বলে আমার কথা মনোযোগ দিয়ে শোন, আমরা পাহাড়ের উপরে পৌঁছালে আমি তোকে মুক্ত করে দেব, আর যদি তুই কৌশলে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করিস তো তোর মাথা ফাটিয়ে দিব, মনে রাখিস। এই বলে বেন শাসার হাতের শিকলটা খুলে দেয়। এখন শুধু একটা রশির এক মাথা শাসার কোমরে লাগানো আছে, আর এক মাথা বেনের কোমরে লাগানো আছে। চুক্তি হলো শাসা একটু একটু করে পাহাড়ের উপরের দিকে উঠবে ও বেনকে টেনে টেনে তুলবে। বেন শেষ ওয়ার্নিং দিয়ে বলে কোমরে থাকা রশিটা ভুলেও খুলে ফেলার চেষ্টা করবি না। তো প্ল্যান মতো শাসা পাহাড়ে ওঠার মিশন শুরু করে। তো বেনের নজরদারি শাসার উপর থেকে একটু সরে গেছে, এই সুযোগে শাসা যেই না কোমরে থাকা রশিতে হাত দেয়, এই গেল। বেন রশিতে কষিয়ে টান দিয়েছে ও শাসা ছিটকে নিচের দিকে পড়ে বেনের কাছে এসে দড়িতে ঝুলে গেছে। বেন বলে বলেছিলাম না রশিতে হাত দিবি না। শাসা বলে আমি তো জাস্ট সেটা ঠিক করে নিচ্ছিলাম। তো যাই হোক শাসা আবার উঠতে শুরু করে। তো উঠতে উঠতে মাঝপথে এসে বেন শাসাকে জিজ্ঞেস করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, টম্মি যখন নিচে পড়ে গিয়েছিল তখন কি তুই নিচের দিকে এসেছিলি নাকি উপরের দিকেই চলে গিয়েছিলি? শাসা বলে উপরের দিকেই। এই বলেই শাসা আবার উপরে উঠতে শুরু করে। তো শাসা এমন একটা পাথরের কাছে এসে পৌঁছেছে যেটাতে ওঠা খুবই রিস্কি। শাসার কঠোর চেষ্টা দেখে বেন নিচ থেকে চিল্লিয়ে উৎসাহ দেয়। শাসা ফাইনালি উঠতে পারলে বেন তো মহা খুশি। সে নিচ থেকে এমনভাবে প্রশংসা করে যেন সে শত্রুতা ভুলে এখন শাসার বন্ধু হয়ে গেছে। তো বেন চিল্লিয়ে বলে শাসা রশি পাথরে হুক করা হয়েছে। এদিকে শাসার সেই রশিটা পাথরে হুক না করে বরং লুকিয়ে সেখানে থাকা একটা মরা গাছের গোড়ার সাথে বেঁধে বলে হয়ে গেছে, এখন রশি ধরে চলে আসো। বেন তখন উপরে আসার প্রস্তুতি নিতে থাকে, আর এদিকে শাসা লুকিয়ে তার কোমরে থাকা রশিটা খুলতে শুরু করে। বেন একটু উপরে আসতেই যেই না সেটা টের পায়, ব্যাস বেন রশিতে জোরে একটা টান দেয় আর শাসা পড়তে পড়তে রক্ষা পায়। বেন নিচ থেকে চিল্লিয়ে বলে তুই কথা দিয়েছিলি আমাকে নিয়ে উঠবি। এই বলে রেগে মেগে সজোরে আরেকটা টান দেয়, আর শাসা ছিটকে পড়তে ধরলেই সেই মরা গাছটা ধরে ঝুলে যায়। ব্যাস এরপর শুরু হয় দুজনের জীবন মরণের লড়াই। এটা কোনো কথা? শাসা যে এমনটা করবে এটা ভুলেও আইডিয়া করেছিলেন। এখন প্রশ্ন হলো শাসা তাহলে এমনটা কেন করলো? তো যাই হোক শাসা বরাবরের মতোই নিচের দিকে না এসে উপরের দিকে যেতে শুরু করে। শাসা ফাইনালি চূড়ায় উঠে পড়ে। তো
সাশা উঠে বসে এই গহীন জঙ্গলের দিকে তাকায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখন কোটি টাকার প্রশ্ন, এই বেনটা আসলে কে ছিল? যদিও মুভির পরিচালক এই ব্যাপারে মুভির গল্পে ডাইরেক্ট কিছু বলেনি, তবে গল্পের মাঝে বেশ কয়েকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছে ও বাকিটা রহস্য হিসেবে রেখে দিয়েছে। কারণ হিসেবে হতে পারে পরিচালক এই মুভির দ্বিতীয় পার্ট হয়তো বানাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত যখন এসেছেন তার মানে আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে। তো যদি তাই হয় তো লাইক দিতে লজ্জা কিসের? আর হ্যাঁ, মুভিটি কার কাছে কেমন লেগেছে জানতে চাই। কথা দিলাম এই ভিডিওতে আসা সবার কমেন্ট পড়বো এবং সবাইকে রিপ্লাই দিব পাক্কা। আর আপনার সাথে সম্পর্ক তো অনেক দিনের হয়ে গেল, আদৌ চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে করে নিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।